একজন সফল শিক্ষার্থী যেরকম আপনার কাছে গুরুত্বপূর্ণ, একটা অসফল বা ব্যর্থ শিক্ষার্থীর দায়ভার কি আপনার উপর বর্তায় না? তুমি কেন ভাবলা যে এইভাবে রিটেন লিখলে হচ্ছে টপ নাম্বার পাওয়া যাবে? মানে তোমাকে এই আইডিয়াটা কে দিল? প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টেরই একটা কমন প্রশ্ন হচ্ছে যে তার পড়াশোনাটা ভালো লাগছে না। স্বাধীন ভাই, আপনার মাসিক ইনকাম কত? আমার যেহেতু ক্ষমতা আছে যে আমি একটা স্টুডেন্টকে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানাতে পারি, বাৎসরিক যদি হিসেব করি তাহলে 70 লাখ। আপনি যে পড়ান এর পেছনে কি শুধু টাকা ইনকামটাই নেশা নাকি অন্য কোনো রিজন আছে? সময় আমার দেয়ালে পিঠ থেকে গেছিল, আমি মানে এরকমও হয়েছে আমি রাত্রে একা একা বসে কান্না করতেছিলাম যে আমার লাইফে কি হচ্ছে। এটা আমরা অনেক সময় আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াই তখনও বলি যে শুধু চান্স পাওয়াটাই সব না। আমি হচ্ছে ওই স্টেশন থেকে হচ্ছে আমার মূল যাত্রাটা শুরু, ছোট বাচ্চাদেরকে পড়ানোর মাধ্যমে। প্রো উইথ স্বাধীন বা স্বাধীন আহমেদ, এনাকে আপনারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। যারা চিনে থাকবেন তারা অবশ্যই জানেন যে উনি অনলাইনে অনেক স্টুডেন্টকে পড়ান, বিশেষ করে যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী আছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু, এবং তাদেরকে শুধু পড়ানই না, তাদের সাফল্যের গল্প উনি অনেক সময় দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে কভার করছেন, দূর দূরান্তে চলে যাচ্ছেন। কিন্তু তার কাছে আমাদের আজকের প্রথম প্রশ্ন সেটা না। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভাই আপনার মাসিক ইনকাম কত? আমাদের মাসিক ইনকাম বলতে আমরা যদি আমাদের প্রো উইথ স্বাধীন সম্পূর্ণ কোম্পানিটাকে হচ্ছে একটা আইডেন্টিটি হিসাবে ধরি, তাহলে হচ্ছে আমাদের বাৎসরিক যদি হিসাব করি তাহলে 70 লাখ। ওইটাকে আমরা যদি হচ্ছে 12 দিয়ে ভাগ দিই, যত পরে তত হচ্ছে, মানে এটা আমাদের এই বছরের আউটপুট আর কি। প্রচুর টাকা। আপনার কি পড়ানোর মানে আপনি যে পড়ান এর পেছনে কি শুধু টাকা ইনকামটাই নেশা নাকি অন্য কোনো রিজন আছে? পড়ানোটা আমাদের মেইন টার্গেট। টাকা ইনকামটা হচ্ছে যখন আমরা একটা ভালো কাজ করব বা আমাদের যখন একটা দায়িত্ববোধ থাকে, সেই দায়িত্ববোধ থেকে যখন আমরা কোনো একটা ভালো কাজের জন্য এগিয়ে যাই, তখন আসলে টাকা পয়সাটা আমার কাছে মনে হয় অটোমেটিক্যালি চলে আসে। সো সেই ক্ষেত্রে টাকাকে টার্গেট করে পড়ালে আমি আসলে যতদূর যেতে পারতাম, আমরা পড়ানোটাকে বা স্টুডেন্ট ফেসিলিটিস বা তাদেরকে যে প্রিভিলেজটা প্রোভাইড করা যায় সেটাতে জোর দিয়েছি বিধায় মনে হয় অল্প কিছু দিনের মধ্যেই আমরা এত দূর যেতে পেরেছি। আর টাকার অঙ্কটাকে আমরা এতটা হাইলাইট করে দেখছি না। আমাদের প্রতি বছরই টার্গেট থাকে যে আমরা কী কী প্রিভিলেজ গত বছরের চেয়ে এই বছর স্টুডেন্টদেরকে দিতে পারি। আর যখন তারা সেই সুবিধাগুলো পাচ্ছে, আমাদের কাছ থেকে উপকৃত হচ্ছে, তখন আমার মনে হয় যে তারা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস আমাদের এই বিভিন্ন কোর্সের মাধ্যমে অ্যাড করার চেষ্টা করছে, এবং সেটার একটা আউটপুট সবশেষে একত্রে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াচ্ছে। স্বাধীন ভাই, আপনার এখানে আমি আগে একসময় পড়াতাম, এখনও হয়তো বা কিছু কিছু স্পেশাল ক্লাস নিব, কিন্তু আমার অডিয়েন্সের একটা 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 দাবিই ছিল বলা যায় একটা অংশের, যারা বিশেষ করে আমার ক্লাস আপনার প্ল্যাটফর্মে পেয়েছে, তাদের দাবি ছিল যে আপনাকে আর আমাকে একটা পডকাস্টে দেখতে চায়, আপনার জীবনের গল্পটা শুনতে চায়। আমার কথা তো তারা অনেক সময় অনেকভাবে শুনে থাকে। আপনার প্ল্যাটফর্মে গেলে আপনি আবার অন্য মানুষের গল্প শোনান যারা সফল বা আপনার যারা স্টুডেন্ট ছিল, কিন্তু নিজের গল্পটা কখনো বলেন না। আপনি আজকের পডকাস্টে আমাদের একটা রিকোয়েস্ট, আপনি আপনার গল্পটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। সেটা হচ্ছে, আপনি পড়াচ্ছেন কত বছর ধরে? আমরা পড়াচ্ছি অনেক আগে থেকেই, বাট অনলাইন এডুকেশনের যাত্রাটা শুরু হয় মূলত লকডাউন থেকে। আমি লকডাউনে যখন আমাদের ক্যাম্পাস অফ হয়ে যায়, আমি বাসায় চলে যাই। তো বাসায় যাওয়ার পর আমি হচ্ছে খুব অলস সময় পার করছিলাম। তখন আমি কিছু স্কিল শেখার জন্য প্ল্যান করলাম যে আমি নিজেকে কিভাবে স্কিল্ড করতে পারি। তখন ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, সবার একটাই কথা যে তুমি কন্টেন্ট মেক করো, কারণ বর্তমান যুগটা হচ্ছে একটা কন্টেন্টের যুগ। তার বাইরে হচ্ছে তোমার যেই পটেনশিয়ালিটিটা আছে ওইটাকে তুমি কোনোভাবে কাজে লাগাতে পারো কি না। তো আমি দেখলাম যে আমি আমার বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময় কোনো একটা গল্প বা তাদেরকে কোনো কিছু বোঝানোর সময় আমি খুব ইজিলি ডিসক্রাইব করতে পারি। তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমি বাসায় আছি, আমি বিভিন্ন গল্প কভার করি, তাই আমি প্রথমে ইংরেজি এবং হিন্দি অনেক মোটিভেশনাল স্টোরি দেখতাম, দেখে ওটাকে বাংলায় আমার মতো করে ট্রান্সলেট করে শেষের দিকে কিছু পাঞ্চলাইন দিয়ে ভিডিও আকারে দিতাম। সেই ভিডিওগুলো আমি বিভিন্ন এডুকেশনাল গ্রুপে প্রথমের দিকে দিতাম, যেটার অনেক ফ্যান ফলোয়ার ছিল আমার, তারা দেখতো। এবং পরবর্তীতে যখন আমি অনলাইন এডুকেশনে আসি, সেই জায়গায় অনেক স্টুডেন্ট এসে বলতো যে ভাই আমি আপনাকে ওই সময় থেকে দেখতাম যখন হচ্ছে আপনি গল্প বলতেন। আর ওই গল্পগুলোর জন্য তো তখন আমার নির্দিষ্ট কোনো প্লেস ছিল না। আমার হোমটাউন শ্রীমঙ্গল, তো মৌলভীবাজার জেলার সিলেট বিভাগের ছেলে আমি। তো আমি ওই বিভিন্ন আমাদের শ্রীমঙ্গলে যেহেতু চা বাগান ছিল, চা বাগান, রেল লাইন, স্টেশন, ওই জায়গাগুলো থেকে আমি ভিডিও করার চেষ্টা করতাম এবং ভিডিও করে একটা গল্প বলতে চাইতাম। তো যখন দেখলাম যে এই গল্পগুলো বলতে বলতে আমি বোর্ড, প্রায় 100-র মতো আমি স্টোরি কভার করে মানুষকে শুনিয়েছি বা বলেছি। তারপর আমি চিন্তা করলাম যে এক জিনিস আর কত, গল্প আসলে তারা নিতে নিতে কিছুটা বোর্ড হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম যে আমার যেহেতু ক্ষমতা আছে যে আমি একটা স্টুডেন্টকে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানাতে পারি কিংবা তাদেরকে পড়াতে পারি, সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আমি অনলাইনে কিছু একটা করি। এখন অনলাইনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে ভিডিও করছিলাম,
তার পাশাপাশি চিন্তা করলাম যে আর কি করা যায়, অনলাইনে ভিডিও করলে তো রাতে আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় 2টা ভিডিও করে আমি আমার ইউটিউব চ্যানেলে দিতে পারতেছি, বাট দিনের বেলার সময়টা আমি কি করব। তখন আমি চিন্তা করলাম যে আমি স্টেশন চলে যাই। তখন লকডাউনই চলতেছিল, মানুষ খুব কম বেরোতো, তো ওই জায়গায় স্টেশন যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতো তাদেরকে বসায় আমি পড়ানোর চেষ্টা করতাম যে তোমরা এটা করতে পারো, ওইটা করতে পারো, লকডাউনে আমরা এটা করতে পারি, বা তাদেরকে বিভিন্ন ইংরেজি ওয়ার্ড শেখানোর চেষ্টা করতাম। সেই জায়গা থেকে আমার একটা ভিডিও আমি আমাদের ওই পেজে দিয়েছিলাম, তখন ছোট পরিসরে 3000 না 4000 ফলোয়ার্স ছিল আমার পেজের। তো সেখানে আমি একটা ভিডিও দিই। ওই ভিডিওটা তৎকালীন সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম ম্যামের কাছে, মানে সাদেকা হালিম ম্যাম ওনার কাছে কোনোভাবে গিয়েছিল, এবং তিনি ওইটা শেয়ার দিয়ে বলেছিল যে তোমার যদি এই পারপাসে কোনো ধরনের হেল্প লাগে তাহলে আমাকে জানিও। তো এটা আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন ছিল যে আমাদের ক্যাম্পাসের সামাজিক অনুষদের বা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আমাকে কমেন্টে বলতেছে যে তোমার কোনো সাহায্য লাগলে আমাকে জানিও। সো এটা আমাকে অনেক বেশি পরিমাণে বুস্ট দেয়। তার বাইরে আমি ওই স্টেশন থেকে আমার মূল যাত্রাটা শুরু ছোট বাচ্চাদেরকে পড়ানোর মাধ্যমে। আর আমি অনলাইনে ইউটিউবে 1-2টা করে ভিডিও দিতাম। তো 1-2টা করে ভিডিও দিতে দিতে আমি প্রায় 3-4 মাস, আমার জার্নিটা শুরু হয় প্রায় 2020 সালের ডিসেম্বরের 25 তারিখে আমার ইউটিউব চ্যানেল খোলা। আমি ফেসবুক পেজে পরে আসি, কারণ আমি জানি যে ফেসবুক পেজে রিচ পাওয়া যায় তাড়াতাড়ি, বাট ইউটিউবে একটু দেরি হয়। আর আমি যেহেতু আগে থেকেই ওই যে স্কিলের দিকে জোর দিয়েছিলাম, ইউটিউবে আমি এই বিষয়গুলোকে ঘাটাঘাটি করে এই জিনিসটা সম্পর্কে জানতে পারি যে ইউটিউবে একটু বেশি এফোর্ট দিতে হয়। তাই আমি ইউটিউবে কন্টেন্ট নিয়মিত দেওয়ার চেষ্টা করি। এবং ওই ডিসেম্বরের 25 তারিখে আমাদের ইউটিউব চ্যানেল খোলার পর আমি ডিসেম্বরের এপ্রিলের 7 তারিখ একটা কোর্স দিই। সেটা 2021 সালের 25 ডিসেম্বর আমার চ্যানেলের যাত্রা শুরু হয়। 4 মাসের মধ্যে আমি একটা কোর্সের প্ল্যান করি, বাট এই কোর্সের প্ল্যানটা আমার মাথায় ছিল না, বা অনলাইনে পড়ায় টাকা ইনকাম করা যাবে ওইটা কখনোই আমার পারপাস ছিল না। আমি একটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাসায় গিয়েছি নিজের দায়বদ্ধতা থেকে। কোচিং সেন্টারগুলো তখন অফ ছিল, যারা অ্যাডমিশন সিকার ছিল সবাই বাসায় ছিলেন। তাদেরকে আমাদের টার্গেট ছিল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সম্পর্কে কিছুটা সচেতন করা যায় কিনা। তখন নতুন নতুন রিটেন চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে ভয় যে ভাইয়া রিটেনে কী করব, কীভাবে কী করা যেতে পারে। সো আমরা যেহেতু তৎকালীন সময় ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, অনেক পরীক্ষা দিচ্ছি, তো আমরা তো ঢাকা ইউনিভার্সিটির টিচারদের খাতা দেখার সাইকোলজিটা কিছু হলেও ধরতে পারি। সো সেটা আমি আমার স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করি, যেটা তারা অনেক ভালোভাবে নেন, এবং তারা ইউটিউবে অনেক বেশি পরিমাণে কমেন্ট করতেন যে ভাই আরও ভিডিও বানান, আপনার কথাগুলো ভালো লাগছে, বা আপনি এই টাইপের জিনিসপত্র দেন। তখন আমার এক বন্ধু ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ে, মশিউর, সে আমাদের ব্যাচমেট ছিল। সে আমাকে ফোন দিয়ে বললো যে বন্ধু তোমার কার্যক্রমটা তো বেশ গুছানো, তুমি চাইলে একটা ব্যাচ নিয়ে আসতে পারো। তখন আমি চিন্তা করলাম যে ব্যাচ নিয়ে আসলে কীভাবে পড়াবো, আমার কোনো আইডিয়া নেই, কারণ যেহেতু আমার টার্গেটটা কমার্শিয়ালি ছিল না, আমি এখান থেকে পড়ায় টাকা ইনকাম করবো ওইরকম কোনো চিন্তাভাবনা আমার মাথায় প্রথমে কোনোভাবেই ছিল না। সো সেই জায়গা থেকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কি করা যায়। তো সে বললো একটা গ্রুপ খুলে, গ্রুপের মধ্যে তুমি কিছু স্টুডেন্ট এনে তাদেরকে নার্সিং করো 3-4 মাস বা 6 মাস, আর তার বিনিময়ে তুমি একটা সম্মানী নেওয়ার চেষ্টা করো। তো তখন আমি আসলে ভাবিনি যে আমি ওই স্বাধীন থেকে স্বাধীন করে ফেলবো, নাহলে আমি নামটাই বদলে দিতাম। আমার নামে একটা প্ল্যাটফর্ম বা একটা অ্যাডটেক প্ল্যাটফর্মের নাম তো এমন হয় না। সো যেহেতু আমার কোনো ওইরকম ইন্টেনশনই ছিল না, তাই আমি সেই জায়গাটাতে যখন শুরু করি তখন আমি চিন্তা করেছিলাম যে আচ্ছা 10 জন বা 12 জন স্টুডেন্ট যদি ভর্তি হয়, আমি যদি 3000 টাকা করে নেই, তাহলে আমার কাছে 20-30 হাজার টাকা আসবে। তা 20-30 হাজার টাকা আসলে আমি একটা ভালো ফোন কিনতে পারবো, আমার ভিডিও কোয়ালিটিটা বাড়াতে পারবো। তার মানে আমার টাকা ইনকাম করার ইন্টেনশন কিন্তু এই না যে আমি এটা দিয়ে বাড়ি গাড়ি করে ফেলবো। আমার টার্গেট আমি ভিডিওর কোয়ালিটিটা বাড়াতে পারবো, আমার অডিয়েন্সকে আরও ভালো কিছু দিতে পারবো। সেই জায়গায় আমাদের 7 তারিখ, এর মধ্যে কয়েকজন কল দিয়ে বলছে যে আপনারা ফেক কিনা, বা টাকা দেওয়ার পরে যদি ফোন বন্ধ করে দেন, এটা একটা ইনসিকিউরিটি থাকে অনলাইনে। তো সেটা আমি অ্যাকসেপ্ট করে অনেকের কল নিচ্ছিলাম, 2-1 জন ভর্তি হচ্ছিল। কিন্তু 7 তারিখ, যে 7 এপ্রিল আমাদের ভর্তির লাস্ট ডেট ছিল, ওই দিন রাত 11:30 বাজে আমি বেলকনিতে দাঁড়ানো। তখন আমার কাছে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, এবং আমি আমার ফোনটা হাতে নিচ্ছিলাম। আমার কাছে তখন বাটন একটা ফোন ছিল, ওটাতে বিকাশে টাকা আসতো, আমি বিকাশ নাম্বার দিয়েছি। আমার তৎকালীন সময়ে ওই ফার্স্ট ব্যাচে 60 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। 60 জন? হ্যাঁ। তো প্রায় 3000 টাকা করে হলে 1,80,000 টাকা। আমার বাঁ হাতে মোবাইলটা ছিল, এরকম হাতটা কাঁপতে ছিল যে এত টাকা
আমি এর আগে কখনো 1,80,000 টাকা একসাথে করে দেখিনি, বা আমি এদিকে নিয়ে ঘাটাঘাটি করিনি যে এত টাকা। আমাদের ইউনিভার্সিটি পারপাসে যতটুকু ছিল, বা আমি যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এত টাকা পয়সা নিয়ে আমাদের বাসায় কখনো কথাবার্তা হয় না। তো আমার হাতে এরকম 1,80,000 টাকা এরকম হাত কাঁপতেছে, আর আমার মনে মনে ভয় যে আমার ডান হাতে এখন দায়িত্বর বোঝাটা বেড়ে গেল, যে এখানে শুধুমাত্র টাকাটা নিয়ে তো আমি সীমাবদ্ধ না। 1,80,000 টাকা তৎকালীন সময়ে শুরু করেছিলাম, এখন এই অ্যামাউন্টটা আরও অনেক বড়, বাট আমার কাছে মনে হয় টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দায়িত্বটা। 1,80,000 টাকা ওইটাকে সাইডে রাখলে আমার প্রতি 60 জন মানুষের বিশ্বাস যে ভাইয়ার কাছে পড়লে ভালো কিছু হবে, উনি ভালো একটা সার্ভিস দিবেন, ওই দায়িত্ববোধ থেকে আমি ওই 1,80,000 টাকা বাসায় নিয়ে এসে আমাদের যখন প্যান্ডামিকের সময়টা গেল, আমি তখন ঢাকায় মুভ করলাম। মুভ করে ওই 1,80,000 টাকা দিয়ে একটা রুম ভাড়া করে একটা টিভি কিনে, আমি তখন হোয়াইট বোর্ডে পড়াতাম, তখন একটা টিভি কিনলাম। টিভি কিনে ছোটো একটা এসি নিলাম, যেহেতু যেন সাউন্ডে প্রবলেম না হয়, এবং একটা টিম বিল্ড করলাম যে আমি স্বাধীন একজনকে সাহায্য করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মতো হাজারো স্বাধীন আছে যারা ইন সাম এক্সটেন্ট আমার চেয়ে বেশি মেধাবী বা আমার চেয়ে বেশি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তো আমি চিন্তা করলাম যে তাদেরকে নিলে হয়তো বা স্টুডেন্টরা আরও বেশি বেনিফিশিয়াল হবে। সো সেই ক্ষেত্রে আমরা ওই জার্নিটা স্টার্ট করি, এবং জার্নিটা স্টার্ট করার পরে ওই যেটা বললাম 1,80,000 টাকা কিন্তু আমার কাছে ক্যাশ থাকে নাই, ওইটাকে আমরা সার্ভিসে ইনক্লুড করে দিই, যেটার ফলে পরবর্তীতে আমাদের স্টুডেন্ট প্রায় 4-5 গুণ বেশি আসছে। মানে প্রথম যে 60 জন ছিল ওইটা পরবর্তীতে দেখা গেছে যে আমরা পরের বছর যখন ঢাকায় এসে একত্রে শুরু করি, ওই স্টুডেন্ট আমাদের 1000-এর কোটায় চলে গেছে বা 1000-এর বেশি হয়ে গেছে। এর পরের বছর আরও বাড়লো, এবং এই বছরও আমরা অনেক স্টুডেন্টকে অনলাইনে পড়িয়েছি। বাট ওই যেই জিনিসটা বললাম, আমরা টাকা শুধুমাত্র এই কারণে নিচ্ছি না যে ওই টাকাটা নিয়ে আমরা কিছু একটা করে ফেলবো, আমাদের টার্গেট আমার সার্ভিসটা বেটার দেওয়া যায় কিনা। যেমন গত বছর আমরা যে প্রবলেমটা ফিগার আউট করলাম যে আমাদের স্টুডেন্টরা মন মতো পরীক্ষা দিতে পারছে না, তাদেরকে আমরা চিন্তা করলাম যে পরীক্ষা কীভাবে আরও বেশি দেওয়া যায়। আমরা রিসেন্টলি আমাদের ওয়েবসাইটের একটা পার্ট আমরা পাইথন দিয়ে কোডিং করাচ্ছি যে আমাদের এই সাইটটা এরকম দরকার যে আমার একজন স্টুডেন্ট যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবে, বাট তার ফার্স্ট টাইম যে পরীক্ষাটা দিবে ওই মেরিট লিস্টেই বা ওই মার্কটা সেখানে দেখা যাবে। পরবর্তীতে পরীক্ষা দিলে তার যেন নতুন করে স্কোর শিটে নাম্বার যোগ না হয়, বাট তাকে পার্সোনালি দেখায় সে আগের বারের চেয়ে কত % ইমপ্রুভ করলো। তাহলে ওইটা তাকে হেল্প করছে তার সম্পূর্ণ প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে। এবং অসংখ্য পরীক্ষা, কারণ পরীক্ষা দিলে আমরা ভুল করি, আর ভুল করে যে জিনিসটা শিখি সেটা কিন্তু আর কখনো আমাদের পরবর্তীতে ভুল হয় না। তাই আমরা এই দিকে খুব ভালো একটা ইনভেস্টমেন্টের দিকে আমরা ওয়েবসাইটের দিকে যাচ্ছি। সো আস্তে আস্তে যতটা এটাকে প্রফেশনালি নিয়ে যাওয়া যায় এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, সেই উদ্দেশ্যেই আসলে আমাদের কাজ। আচ্ছা, এটা তো গেল সেই 60 জন স্টুডেন্টের কথা, যদি আর টার্গেট আপনার ছিল না, কিন্তু এখন কিন্তু 3 লাখ পার হয়ে গেছে আপনার স্টুডেন্ট সংখ্যা। এই এত স্টুডেন্টকে সাথে নিয়ে অবশ্যই আপনার দায়িত্বটাও এখন অনেক বেশি। এখন স্টুডেন্টদের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নিজের পড়াশোনাতে কোনো হ্যাম্পার হলো কিনা, নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো সমস্যা হলো কিনা, এই সম্পর্কে যদি একটু বলতেন। আমরা অপরচুনিটি কস্ট জানি, এবং এটা আসলে সব ক্ষেত্রেই প্রযোজ্য। সো আমি যখন একটা প্ল্যাটফর্মের প্রতি অনেক বেশি পরিমাণে ডেডিকেটেড থাকবো, তখন আরেকটা বিষয়ের প্রতি সময় দেওয়াটা কমে যাবে, এটা স্বাভাবিক। সো যেহেতু অনলাইন মার্কেটটা কম্পিটিটিভ, এবং প্রতি বছরই চেষ্টা করতে হয় যে স্টুডেন্টদের কত ভালো সার্ভিস দেওয়া যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমার একাডেমিক লাইফটা অনেকটাই হ্যাম্পার হয়েছে। এর অন্যতম বড় কারণ এইটা না যে আসলে আমার অনলাইন প্ল্যাটফর্মের জন্য আমার পড়াশোনা খারাপ হচ্ছে, এখানে একটা ডিফারেন্ট স্টোরি আছে। সেটা আমি ছিলাম মানবিকের স্টুডেন্ট। তো আমি মানবিকের স্টুডেন্ট, আমি ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে ছিলাম। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে প্রতিদিন FBS এর সামনে দিয়ে যেতাম। তো ডি ইউনিটের জন্য আমি পরীক্ষা দিয়েছিলাম, আমাকে ভাইবার জন্য ডাকলো। এখন আমি যে ঢাকা ইউনিভার্সিটির FBS এর সামনে দিয়ে যেতাম, তাদের বিল্ডিং প্রেজেন্টেশন এগুলো দেখে আমার মনে হতো আমি যদি FBS এ পড়তে পারতাম। আমার আবার স্কুল ছিল কমার্সে, আমি কলেজে ছিলাম শ্রীমঙ্গল সরকারি কলেজে আর্টসে, আর পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে ক্রিমিনোলজিতে ছিলাম। ওই বিল্ডিংটা দেখে আমার মনে হলো একদিন ভাইবা দিয়ে দেখি। তো ভাইবা দিতে গেলাম, ওই জায়গায় আমাকে 2টা অপশন দিল যে তুমি ফাইন্যান্স নিবা না ব্যাংকিং নিবা। তো আমাকে বাইরে থেকে অনেক বড় ভাই বলেছে যে ফিনান্স অনেক কঠিন, এটা নিও না, তুমি ব্যাংকিং নাও, ওটা নিলে ভালো করতে পারবা। তো আমি ব্যাংকিং ডিপার্টমেন্টে গেলাম। ব্যাংকিং ডিপার্টমেন্টে যাওয়ার পরে আমি গিয়ে দেখি যে আমার প্রায় 2 মাসের পড়া শেষ। এখন এইখানের যেই অ্যাকাউন্টিং বা এইখানে যে বিজনেস টার্মগুলো, এগুলোর প্রতি আমি এতটাও দক্ষ না বা আমি এতটাও বুঝতেছি না। তো আমার প্রথমে পাশ করাই খুব কষ্ট হয়ে গেছে, ফার্স্ট ইয়ারই। সেকেন্ড ইয়ারেও খুব সার্ভাইভ করতেছিলাম।
আর তখনই হচ্ছে আমি বাসায় চলে গেছি। তো অনেকে যে বলে ভাই তুমি কোচিংয়ে টাইম ইফোর্ট দিছো দেখে তোমার হচ্ছে পড়ালেখা খারাপ হয়েছে, বিষয়টা এরকম না। আমার আসলে পড়ালেখায় আমি ভালো করতে পারতেছি না দেখে আমি ওইদিকে টাইম দিছিলাম, যে আমি এদিকে পড়ে যখন ভালো করতে পারতেছি না, ওই যে আমি বললাম যে আমি স্কিল শেখার প্রতি একটু ডেডিকেটেড ছিলাম। তো তখন আমার প্ল্যান ছিল যে আমি আসলে অল্টারনেটিভলি কী করতে পারি। তখন এই প্ল্যাটফর্মের দিকে আমি যখন ইনভেস্ট করার পরে দেখলাম যে না, আমাকে একাডেমিক পড়াশোনার চাইতে বেশি পরিমাণে এইটা টানতেছে, আমি এইটাতে ইফোর্ট দিলাম। এখানে আরও মজার বিষয় হচ্ছে আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির টিচাররাও দেখেন, যেহেতু তারাও ফেসবুক ইউটিউবে মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকেন, তখন আমাদের এই ভিডিওগুলো যায়। তো আমি যখন হচ্ছে ভাইবা দিতে যাই ডিপার্টমেন্টের, তখন আমাকে জিজ্ঞেস করা হয় তোমার রেজাল্ট কত, তখন আমি বলি যে আমার রেজাল্ট আসলে এত। তখন ওনারা আমাকে বলেন যে তোমাকে দিয়ে তো দারোয়ানের চাকরিও হবে না। এখন আমি তো আসলে ওনাদেরকে বোঝাতে পারি না যে আমার এখানেই হচ্ছে জব করতেছে প্রায় এতজন স্টুডেন্ট বা আমাদের এতজন স্টাফ কাজ করতেছে, যারা হচ্ছে পুরো কন্টেন্টগুলোকে ডিজাইন করতে অনেক সময় দিচ্ছেন। ঢাকা ইউনিভার্সিটির অনেক টিচাররা আছে যারা আমাদের সাথে, মানে টিচার বলতে স্টুডেন্টরা আছে যারা অনলাইন এডুকেশনের টিচারের রোল প্লে করে, ওনারা এসে হচ্ছে এখানে পড়াচ্ছেন। তো আমি তখন বলি যে আসলে ঠিক আছে স্যার, আমি আসলে কি বলবো। এবং আমি তো বললাম যে এক সময় আমার দেয়ালে পিঠ থেকে গেছিলো, আমি মানে এরকমও হয়েছে আমি রাত্রে মানে একদিন একা একা বসে কান্না করতেছিলাম যে আমার লাইফে কী হচ্ছে। আমি যে ছেলেটা স্কুলে কলেজে এত ভালো ফলাফল করে আসতেছি, সে এসে আমার ডিপার্টমেন্টে কিছু করতে পারতেছি না, বা আমি ডিপার্টমেন্টে পড়ে পারতেছি না, ওই জিনিসগুলোকে তাল মেলাতে পারছি না। আমার মধ্যে একটা হতাশা কাজ করতেছিল। তারপরে যে বললাম যে তখন আমি চিন্তা করলাম যেহেতু পড়ে পারতেছি না, অন্য কিছু করে নিজেকে গুছিয়ে নেওয়া যায় কিনা। এবং তখন আল্লাহ তাআলা যেহেতু সবচেয়ে সুন্দর পরিকল্পনাকারী, উনি জানে যে আমাকে দিয়ে কোনটা সবচেয়ে ভালো হবে, এবং ওই দিকে উনি আমাকে ডাইভার্ট করেছেন। এবং আল্লাহর রহমতে আমি অনার্স কমপ্লিট করেছি। এখন আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে ইন্স্যুরেন্সের উপরে মাস্টার্স করতেছি, রানিং আছি আর কি। আপনার গল্প থেকে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারলাম। এটা আমরা অনেক সময় আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াই তখনও বলি যে শুধু চান্স পাওয়াটাই সব না। আপনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, কিন্তু চান্স পাওয়ার পরেও কিন্তু আপনি সাফার করেছেন। অনেকেই করে, আমিও যে করি না এরকম না। প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টেরই একটা কমন প্রশ্ন হচ্ছে যে তার পড়াশোনাটা ভালো লাগছে না, বা অনেকে আছে এনজয় করে, বেশিরভাগ মেজরিটি হচ্ছে এনজয় করে না, মনে হয় যে ভুল হয়ে গেল, কিন্তু চান্স পেতেও তো আসলে হয়। তো আমার প্রশ্নটা এখানে হচ্ছে যে যারা চান্স পেয়ে গেল তারা সাফার করুক আর না করুক সেটা পরের বিষয়। যারা চান্স পাচ্ছে না তাদেরকে নিয়ে আমার একটা প্রশ্ন। আপনি যখন কাউকে পড়াচ্ছেন, বিশেষ করে প্রো উইথ স্বাধীনের প্ল্যাটফর্ম থেকে, তখন যারা চান্স পাচ্ছে আপনার কাছে পড়ে তাদের গল্প আপনি ঠিকই শেয়ার করছেন, কিন্তু যারা চান্স পাচ্ছে না বা যারা পিছিয়ে পড়লো তারাও তো সেম অ্যামাউন্টের টাকা এনরোল করেই আপনার কাছে পড়েছে। একজন আমি বলতে পারি যে সফল, তথাকথিত কোট আনকোট সফল শিক্ষার্থী যেরকম আপনার কাছে গুরুত্বপূর্ণ, একটা অসফল বা ব্যর্থ শিক্ষার্থীর দায়ভারকে আপনার উপর বর্তায় না? আসলে এই কথা বললে এই দোষটা সম্পূর্ণ আমার নিজের, কারণ আমি নিজেও যতটা সফল স্টুডেন্ট, আমরা যেটা বললাম যে যারা চান্স পায় তাদের প্রতি যতটা ইন্টারেস্টেড থাকি বা তাদের গল্পগুলো যেভাবে সবার সামনে প্রেজেন্ট করি, যারা চান্স পায় না তাদেরকে নিয়ে আসলে তেমনভাবে কথা বলা হয়ে ওঠে না। এবং এর 2-3টা দিকই আছে। তার মধ্যে আমি যদি ফার্স্ট দিকটা নিয়ে কথা বলি, বাংলাদেশে আসলে ওই পরিমাণ সিট নেই। আমি জানি অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা অনেক সময় অনেক বাজে সিদ্ধান্তও নেয়, বাট তাদের প্রতি আমার একটা মাত্র মানে রিকোয়েস্ট থাকবে যে তুমি আমাকে দেখো, এই বছর আমার নিজের আপন ছোটো বোন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিল, ওর কোথাও চান্স হয়নি। তো এটা তো আমাকে মেনে নিতে হবে। বাংলাদেশের মতো একটা জায়গায় আমার ছোটো বোন চান্স পায়নি, আবার আমার ব্যাচের স্টুডেন্ট কেউ 3য় হচ্ছে, কেউ 12তম হচ্ছে, কেউ 8ম হচ্ছে, কেউ 38 হচ্ছে, আমার একই ব্যাচে। ওইখানে আমার বোনও ক্লাস করেছে, বাইরের একজনও করেছে। সো বাংলাদেশে যেহেতু সিট সংখ্যা কম, বাট অনেক ক্ষেত্রে অনেকেই পরিশ্রম করে, সে মেধাবীও, তার পাওয়ার যোগ্যতাও ছিল, বাট লাক বলতেও তো একটা বিষয় আছে। সবসময় আসলে ব্যাটে বলে মিলে না। অনেক সময় দেখা যায় যে ইয়র্কার একটা বল আমি আটকাতে যে ব্যাটে লেগে পিছু দিয়ে 4 হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে অনেক সময় খুব ভালো একটা বল আমি হিট করার পরেও বলটা হচ্ছে পার হচ্ছে না লাইনে, কোনো একটা কারণে যে আটকায় যাচ্ছে। তো আমার মনে হয় যে যারা চান্স পাচ্ছে না তাদের বিষয়টা এমন হচ্ছে, তার ইফোর্ট ছিল, তার চেষ্টা ছিল, তার যোগ্যতাও ছিল, বাট কোথাও একটা ব্যাটে বলে মিল হচ্ছে না, কিংবা হয়তো বা সৃষ্টিকর্তাই তার জন্য ভালো কিছু রাখছে। এখানে সৃষ্টিকর্তা যদি উত্তম পরিকল্পনাকারী হয়, ওনার কথা ছাড়া যদি গাছের পাতা না নড়ে, তাহলে আমার যে চান্স হচ্ছে না, তুমি যে আজকে এখানে বসে কথা বলছি, এটাও সৃষ্টিকর্তার একটা ইশারা। অবশ্যই। তাহলে সেই ক্ষেত্রে তোমার যদি চান্স না হয়, তাহলে হয়তো বা সৃষ্টিকর্তা তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন,
যে আসলে তুমি কতটা সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য জ্ঞাপন করো বা সন্তুষ্টি জ্ঞাপন করো, এটা উনি জাজ করতে চাচ্ছেন। এখন যখন চান্স পায় না স্টুডেন্টদের নিয়ে আমরা কথা বলি, তখন ওই জিনিসগুলো আরও বাজে দেখায়। এখন অনেকে বলে যে আপনারা শুধু চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের গল্প কভার করেন, তাহলে আমি কি যে চান্স পাইনি তাকে গিয়ে বলবো যে তুমি কেন চান্স পাওনি বলো? ওটা কি সুন্দর দেখায়? আমি কি সবাইকে বলবো যে আমার ডায়াবেটিক্স আছে, আমার এই প্রবলেম আছে, আমার ওই প্রবলেম আছে? এটা কি কখনো সুন্দর দেখায়? কখনোই সুন্দর না। তাহলে আমি কেন একটা স্টুডেন্ট এমনিতেই চান্স পায়নি, ও ডিপ্রেসড আছে, ওকে যায় হচ্ছে এই টাইপের কথাবার্তা বলবো যে তুমি কেন চান্স পাওনি, তোমার কোন দিকে গুরুত্ব দেওয়ার দরকার ছিল? আমাদের সাথে যখন স্টুডেন্টরা পরবর্তীতে দেখা করে বা কথা বলে, আমরা তাদেরকে পার্সোনাল কাউন্সিলিং করার চেষ্টা করি যে তুমি গত বছর কোন কোন জায়গায় ভুল হয়েছিল সেগুলোকে ফিগার আউট করো। কারণ একটা ভুল সমাধানের 50 ভাগ নির্ভর করে ওই ভুলটা খুঁজে বের করা। দেন তুমি ওইটার উপর বারবার পরীক্ষা দাও, তুমি আরও ইফোর্ট দেওয়ার চেষ্টা করো, সেটাকে আমরা হচ্ছে কারেক্ট করে দিব। বাট এন্ড অফ দ্য ডে যারা চান্স পায় না তারাও আমার স্টুডেন্ট। অনেকে শুধু বলে যে ভাই আপনি সফল ব্যক্তিদেরকে নিয়ে কথা বলেন, চান্স পেলে সব আমার, আর চান্স না পেলেও কারো না। যারা চান্স পায় না তাদেরকে কেউ স্বীকৃতি না দিলে আমি বলছি যে ঢাকা ইউনিভার্সিটি না, অ্যাডমিশনে যতজন স্টুডেন্ট বিশেষ করে আর্টস কমার্সে প্রিপারেশান নেয়, তারা যদি চান্স না পায় তার সবচেয়ে বেশি দায়ী আমি নিজে, দোষ আমার নিজের উপর বর্তায়। আর এর চেয়ে বড় বিষয় হচ্ছে এর দায়টা আমি স্বীকার করে নিচ্ছি। যারা আমার ছোট ভাই বোন আছে তারা দেখছে, আমি পার্সোনালি অনেক খারাপ লাগে আমার যখন আমি একটা স্টুডেন্টকে চান্স পেতে না দেখি যে ওর আসলে হচ্ছে না, বাট এটা আমি আসলে ক্যামেরার সামনে এসে বলি না দেখে অনেকে ভাবে যে ওনারা এই বিষয়গুলো নিয়ে কনসার্ন না। বাট এই জিনিসগুলো নিয়ে কথা বললে আরও নেগেটিভিটি ছড়াবে, ওই ছেলেমেয়েরা আরও ডিপ্রেশনে পড়ে যাবে। বাট মূল কথা হচ্ছে সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী, ওনার উপর ভরসা রাখতে হবে। আমরা চেষ্টা করব। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর কিংবা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর আমরা অনেক ধরনের ঘটনা দেখি না যেটা বাজে, এটা আমার সাথে না হলেও পারতো। এমনও তো হয় যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর দেখছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর দেখছি অনেক স্টুডেন্ট অনেক বাজে জিনিসের অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা দেখছি অনেকে এই ইউনিভার্সিটি থেকে চলেও যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে এমনও হতে পারে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যে কোনো একটা দুর্ঘটনার শিকার হতে পারতে। তোমার বাবা মা চিন্তা করেছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও তোমার বাবা মার তোমাকে দরকার বেশি। সো সেই ক্ষেত্রে সৃষ্টি করতে চাচ্ছেন যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা দুর্ঘটনার শিকার হওয়ার চাইতে তুমি তোমার বাবা মার কাছে সেফে থাকো, এটা তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন এই মেসেজটাই আমি আসলে সবাইকে দিতে চাই যে যারা চান্স পাচ্ছে না তার অন্যতম কারণ আমি নিজে। কারণ আমি তোমাকে হয়তো ওই সাপোর্টটা দিতে পারিনি, বাট আমি চেষ্টা করেছি। আর হচ্ছে বাংলাদেশে ওই পরিমাণ সিট সংখ্যা নাই, এটাও একটা কারণ। আর দিন শেষে তোমরাই আমার স্টুডেন্ট এবং তোমরা আছো বলেই তোমরা পরবর্তী বছরে অন্যান্য স্টুডেন্টদেরকে আমাদের কথা বলেই আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি এবং একটা টক শোতে বসে নিজের একটা গল্প বলতে পারছি। আমার গল্প তো আসলে কিছু না, এই পর্যন্ত যাই বললাম সব কিন্তু স্টুডেন্টদেরই গল্প, তারা আছে বিদায় আমি একটা গল্প বলতে পারছি। যেটা পেশা সেটাই গল্প। আমার একটা স্যার ছিলেন, উনি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। উনি আমাকে একটা কথা বলেছিলেন যে নাসির, তুমি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সেই দিন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন পূরণ হবে। উনি নিজে কিন্তু পান নাই, তার কারণ বিভিন্ন কারণ থাকতে পারে। যেরকম স্বাভাবিকভাবে অনেক স্টুডেন্ট কিন্তু দেখা যাচ্ছে অনেক ভালো প্রিপারেশন সত্ত্বেও লাখের কারণে হয় না। তো আমি এই কথাটাকে খুব একটা গুরুত্ব দিয়েছিলাম না। আমি মনে করেছিলাম স্যার হয়তো আমাকে মোটিভেট করার জন্যই বলতেছেন যে আমি চান্স পেলে তারও চান্স পাওয়া হবে। কিন্তু আমি যেদিন চান্স পেলাম, যখন স্যারকে ফোন করলাম, স্যার কিন্তু ফোনে কান্না করেছিলেন। যে সত্যিকার অর্থে উনি এত খুশি হয়েছিলেন যে ওই দিন আসলে আমি প্রমাণ পেলাম যে না, একটা স্টুডেন্ট যখন ভালো করে শিক্ষক তখন ওই ভালো করার সামিল হয়। আর স্যার নিজে চান্স না পেলেও স্যার কিন্তু আমার মাধ্যমে চান্স পেয়ে গেলেন। ঠিক একইভাবে এটাও মনে হয় যে একটা স্টুডেন্ট যখন চান্স পায় না, একটা শিক্ষক ঠিক একই রকমভাবে ব্যথিত হয়। কিন্তু ভাগ্যের কাছে আমাদের অনেক সময় হাত পা বাঁধা থাকে। অনলাইন এডুকেশন নিয়ে আপনি যেহেতু অনেক বছর ধরে কাজ করছেন, অনলাইন এডুকেশন নিয়ে একটা প্রশ্ন করি। কোর্স, এনরোলমেন্ট, পড়াশোনা, রুটিন, শিডিউল অ্যান্ড অল আদার থিংস। দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, অনলাইন এডুকেশনে কোর্স কিনতে গিয়ে অনেক প্যারেন্টস অনেক সময় ভাবেন যে তার সন্তান হয়তো বা অনলাইনে ক্লাস করার পাশাপাশি এরকম ঘটতে পারে যে সে অনলাইনে ক্লাস করা বাদ দিয়ে রিলস বা টিকটক দেখছে। সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেসটা আসলেও বাংলাদেশে তৈরি হলো কিনা, অনলাইন এডুকেশন যে আসলে ভালো অথবা খারাপ, অথবা গার্ডিয়ানরা এটাকে কীভাবে দেখছে, স্টুডেন্টরা কীভাবে দেখছে, আপনি কীভাবে দেখছেন, অর্থাৎ অনলাইন এডুকেশনের দৃষ্টিভঙ্গিটা আপনার কাছে কেমন? আর দ্বিতীয় সেটা হচ্ছে নেক্সট বছরগুলোতে অনলাইন এডুকেশন কোন পর্যায়ে যেতে পারে, এটা আদৌ নেগেটিভ ইম্প্যাক্টের কারণে ফল করবে কিনা অথবা পজিটিভ ইম্প্যাক্টের কারণে আরও বেশি বুম করবে কিনা, এই প্রসঙ্গে আপনার কাছে কি মনে হয়?
সো আমরা যদি অনলাইন এডুকেশনের দৃষ্টিভঙ্গিটার বিষয়টা নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে প্রতিটা জিনিসেরই একটা ভালো দিক খারাপ দিক থাকে, সেটা প্রতিটা জিনিসেরই। একটা জিনিসকে কেউ পজিটিভলি বা নেগেটিভলি নিতে পারে। এই হাত দিয়ে আমরা কাউকে আঘাতও করতে পারি, আবার এই হাত দিয়ে আমরা কারোর জন্য দোয়াও করতে পারি সৃষ্টিকর্তার কাছে। তো হাত কিন্তু একটাই, এটা কোন কাজে লাগাচ্ছি এটা হচ্ছে আমাদের নিজেদের চিন্তাভাবনার বিষয়। তো এখন একজন চাইলে রিলস দেখতে পারে, টিকটক দেখতে পারে, অনেক এন্টারটেনমেন্ট ভিডিও দেখে ওর সময় নষ্ট করতে পারে, বাট ওকে চিন্তা করতে হবে লং রানে এই জিনিসটা ওর কতটা কাজে লাগছে। এই একটা টিকটক, এই একটা রিলস দেখে ও ভবিষ্যতে কি টিকটক রিলস বানাবে? যদি বানায় বা করে তাহলে ও দেখুক, কেউ শিখতে চাইলে মানা নেই, বাট ওইগুলো আসলে কতটা ফলপ্রসূ, শিখলেও এটা আমি কাজে লাগিয়ে আসলে কতটুকু কেরিয়ার দাঁড় করাতে পারবো, বা এগুলো তো কখনো কেরিয়ার হতে পারে না। আর অনলাইনে যদি আমি ধরো নাসির তামজিদ ভাইয়ারই একটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করলাম, ইউটিউবে সার্চ করলে পাওয়া যাচ্ছে। এখনও অনেক স্টুডেন্টরা বলে যে ভাই নাসির ভাইয়ের এই ক্লাসটা দারুণ ছিল, যদিও সময় স্বল্পতার কারণে নাসির ভাইয়া এখন আগের মতো ক্লাস নিতে পারছেন না, বাট স্টুডেন্টরা বলে এটা তো আমি পাচ্ছি। তাহলে যে শেখার সে কিন্তু শিখতেছে, এবং সে শিখতেছে বলেই সে এসে বলতেছে যে ভাই এই জিনিসটা দেন আমাদেরকে, ওই জিনিসটা দেন। এখন এই অনলাইন এডুকেশনটা বুম করবে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যখন আরও পজিটিভ চিন্তা করতে পারবে যে আমি আমার সময়টা, আমার মোবাইলটা, আমি আমার ইন্টারনেটটা পজিটিভলি ইউজ করব, এখান থেকে শিখে আমি ভালো কিছু করব। যে এখান থেকে পড়াশোনা করে শিখবে, সেটা যে কোনো বিষয় হোক। আমার নিজের ছোটো ভাই ইউটিউব থেকে ভিডিও দেখে ভিডিও এডিটিং শিখছে। ও হচ্ছে এখন বিভিন্ন জায়গায় টুকটাক কাজ করে ওর হচ্ছে প্রতি মাসে চলার খরচ, বা ওর স্কুলে পড়াশোনা করে, স্কুলের পাশাপাশি আমরা ওকে একটা স্কিল শেখার চেষ্টা করে দিচ্ছি বা শেখানোর চেষ্টা করছি। ওইখান থেকে ওর মাসিক যে খরচটা হয়, ওর খরচের টাকাটাও বের করে নিয়ে আসতে পারে, কিংবা ও একটা ছোট গেজেট কিনবে, ওটার জন্য আমাকে বলতে হয় না। তো যখন ইউটিউবটাকে আমার ছোটো ভাই ভালো কাজে লাগাচ্ছে, একটা ভালো জিনিস শিখছে। আবার যদি ও বাজে কাজে লাগায়, বাজে জিনিস শিখবে। তাহলে অনলাইন রিসোর্সেস সবসময় আমাদের জন্য অ্যাভেলেবেল। এটাকে কে কীভাবে কাজে লাগাচ্ছে সেটা তার উপর নির্ভর করে। আর আমরা গার্ডিয়ানদেরকে বলতে পারি যে এই জিনিসটা অবশ্যই ভালো, আমাদের ফ্যামিলি থেকেই শেখাতে হবে যে ভালো জিনিসটা নেওয়া দরকার। কারণ ফ্যামিলি এবং সমাজে সবসময় ভালো খারাপ দুইটা থাকে। বাবা মারা ছোটোবেলা থেকে আমাদেরকে যেমন বলেন যে বাজে জিনিসগুলো করবা না, যারা বাজে কাজ করে তাদের থেকে দূরে থাকবা, ঠিক একইভাবে অনলাইন এডুকেশনেও তাদেরকে একটু কাউন্সিলিং করা দরকার যে তুমি তোমার সময়টা কীভাবে নষ্ট করছো নাকি কাজে লাগাচ্ছ, এই বিষয়ে একটু সচেতন থাকো, এই বিষয়টা কতটুকু ফলপ্রসূ হবে একটু কাউন্সিলিং করে দিলে সবাই মোটামুটি ম্যাচিউর বয়সে আছে যে বোঝার, সে অবশ্যই সেই জিনিসটাকে কাজে লাগাবে। আর দ্বিতীয় প্রশ্নে যেমনটা আমরা যদি একটু মুভ করি যে এই অনলাইন এডুকেশনের ভবিষ্যৎটা আসলে কি, সেটা হচ্ছে আমি যদি আমার গল্পটাই যেমনটা বললাম যে 60 জন স্টুডেন্ট থেকে শুরু করে আমরা আমাদের মূল ব্যাচে এই বছর প্রায় 3200 স্টুডেন্ট পড়িয়েছি, 60 থেকে 300 মানে 3200 ওই জায়গায়। হ্যাঁ, কোর্সের এনরোলমেন্ট। আর ফ্রিতে যদি আমরা বলি, আমাদের এখন পর্যন্ত আমাদের দ্বারা প্রতি বছর প্রায় আমরা লক্ষাধিক শিক্ষার্থীদেরকে ফ্রিতে আমাদের যত ম্যাটেরিয়ালস আছে, যেমন ফ্রিতে যেই জিনিসগুলো দেওয়া সম্ভব আমরা প্রত্যেকটা জিনিস দিচ্ছি। তো এই যে বাড়তেছে, এই বছর আমরা লক্ষাধিক শিক্ষার্থীকে এইচএসসি এবং অ্যাডমিশন এই সাপোর্টটা দিতে পারছি। গত বছর হয়তো বা এটার পরিমাণ ছিল 60,000, তাহলে 40,000 বেড়েছে। তার মানে অনলাইন এডুকেশনটা বুম করছে। আমরা ইন্ডিয়াকে সবসময় মানে আমাদের কালচারের সাথে ইন্ডিয়ার কালচারটা সবচেয়ে বেশি মিলে। আমরা ইন্ডিয়ার কালচারে দেখছি যে যারা ওই টাইপের কাজ করছে অনলাইন এডুকেশন নিয়ে, তারা প্রায় সবাই বুমিং পর্যায়ে আছে। তো বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার জিনিসগুলো কিছুদিন পরে পরে তারা অ্যাডপ্ট করে, এই অনলাইন এডুকেশনটা আমার মনে হয় যে আগামী 5 থেকে 6 বছর বা 10 বছরের মধ্যে আরও ভালো করবে যদি আমরা ভালো থাকি। কারণ আপনি ভালো কন্টেন্ট না দিলে, স্টুডেন্টদের ট্রিটমেন্ট না করলে বা তাদেরকে সার্ভিস না দিলে তারা তো আসলে অনলাইনে আসবে না। সো আমরা যতটা স্বচ্ছ থাকবো, আমরা যতটা চেষ্টা করব, আমরা যতটা সার্ভিস দিব, অনলাইন এডুকেশনটা তত সুন্দর হবে এবং তার দরুন একজন শিক্ষার্থী ইজিলি অনলাইনে আসতে পারবে। আর অনলাইন এডুকেশনে কেন আসবে না? কারণ একটা স্টুডেন্ট, আমরা যেহেতু অ্যাডমিশন নিয়ে কথা বলছি, আমি যদি অ্যাডমিশনের কথা বলি, আমি নিজে ঢাকায় এসে কোচিং করেছিলাম। তো ঢাকায় এসে একটা কোচিংয়ে ভর্তি হতে 15 থেকে 20,000 টাকা লাগে। তারপর একটা রুম ভাড়া নিয়ে ওইখানে থাকা খাওয়া মিলায় 4-5 মাস, হ্যাঁ 4-5 মাস যদি আমি থাকি খাই, তাহলে আমার প্রায় লক্ষাধিক টাকা খরচ হচ্ছে। এখানে চিকুনগুনিয়া, ডেঙ্গু, তারপর হচ্ছে জন্ডিসের মতো বিভিন্ন রোগের হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে। তো এইগুলো ফেস করেই আমরা আসছি। ঢাকা ইউনিভার্সিটি সহ পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে সবাই এক একটা যোদ্ধা, এটা আমি জানি এবং মানি। সো সেই ক্ষেত্রে অনেকের পক্ষেই কিন্তু তারপরেও ঢাকায় এসে নাসির ভাইয়ের সামনাসামনি বসে পড়বে,
সেই জিনিসটা কিন্তু সম্ভব হয় না। স্বাধীন ভাইয়ের কথা শুনবে, সেই জিনিসটা সম্ভব হয় না। তাহলে একটা ছেলে চাইলেই যে কথাটা, ধরো তুমি আমি যে কথাটা বলছি এখন, ভিডিওটা যে দেখছে সে যদি আমাদের সামনে বসে থাকতে একই কথাই তো শুনতো। তাহলে তুমি যদি ঘরে বসে সেম কথা শুনতে পারো, তাহলে এত টাকা খরচ করে ঢাকায় এসে স্টুডিওতে বসে শোনার কি দরকার? তুমি তো ঘরে বসে এই জিনিসটা পাচ্ছ। তো আমার কথা হচ্ছে, তুমি ঘরে বসে যদি লক্ষাধিক টাকার এগেনস্টে মাত্র 2-3 হাজার টাকা খরচ করে ভালো একটা সার্ভিস পেয়ে নিজের প্রস্তুতিটাকে গুছাতে পারো, তাহলে কেন তুমি এত টাকা খরচ করে ঢাকায় আসবা বা এত বড় রিস্ক নিবা? কারণ টাকা পয়সার ফ্যাক্টরটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আগে ঢাকা কেন্দ্রিক ছেলে মেয়েরা টপ করতো, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যেমনটা দেখতাম। তুমি রিসেন্টলি 2-3 বছরের একটু স্টেটটা দেখো, ঢাকার বাইরে সবাই ঢাকা, মানে ম্যাক্সিমাম ঢাকার বাইরে যারা টপ করতেছে, ঢাকার বাইরে। গত বছর বরিশালের এক ছেলে ভালো করেছে, এই বছর দেখলাম খুলনার একজন মেয়ে ভালো করেছে। যারা টপ করছে তারা মোটামুটি দেখা যাচ্ছে ঢাকার বাইরে। তাহলে ঢাকার বাইরে থেকে যখন একটা ছেলে বা একটা মেয়ে সি ইউনিটে ফার্স্ট হয়েছে, মানে একটা মেয়ে সে হচ্ছে চট্টগ্রামে, তাহলে তখন ওই বাকিরা ওই সাহসটা পায় না। তাহলে আপু তো ঢাকা যায় নাই, আপু তো অনলাইনে পড়াশোনা করছে বা অফলাইনে সে তার স্থানীয় কারো কাছে পড়াশোনা করেছে। তো উনি যদি অফলাইন বা অনলাইন নিজের এলাকায় থেকে ভালো কিছু করতে পারে, আমি কেন বাবা মার লক্ষাধিক টাকা খরচ করে ঢাকায় যে হচ্ছে এরকম একটা সিদ্ধান্ত নিব? আর দিন শেষে টাকা পয়সার বিষয়টা যেমন, যে আমরা যে টাকা পয়সাটা নিচ্ছি, বিষয়টা এমনও হতে পারে যে ভাই তাহলে হচ্ছে আপনাদের এই এডুকেশনটাকে কি কোনোভাবে ফ্রি করে দেওয়া যায় না? হ্যাঁ, এটা তো অবশ্যই প্রশ্ন, অবশ্যই প্রশ্ন। যে ভাই আপনারা যে 3,000 টাকা নিচ্ছেন, আপনারা এত এত বুলিয়া ওরান, তাহলে আপনারা তো চাইলে স্টুডেন্টদেরকে আর একটু কম টাকায় বা আরো ফ্রিতে হচ্ছে সার্ভ করতে পারেন। আবার একই সাথে 2টা ব্যাচ থাকে, একটা ফ্রিতে চলছে, আপনি ফ্রিতেই অনেক ম্যাটেরিয়ালস দিচ্ছেন, তাহলে কেন আবার পেইডের প্রয়োজন? এটা অনেক সময় প্রশ্ন হিসেবে আসে যে আমি তো ফ্রিতে পড়াচ্ছি, তাহলে আমি কেন হচ্ছে আবার একই ভাইয়ার কাছে টাকা দিয়ে ব্যাচে যায় ভর্তি হয়ে পড়বো? সো ওই জিনিসটা আমি যেটা বললাম একটু আগে, যে ফ্রিতে সব রিসোর্সই কিন্তু ইউটিউবে খুব অর্গানাইজড আকারে আছে, যে কেউ চাইলে হচ্ছে এখান থেকে খুঁজে টুজে পড়তে পারবে। অর্গানাইজ না, একটু র্যান্ডম থাকে, মানে সিকোয়েন্সটা থাকে না। আর নিজে নিজে কোনো কাজ করতে গেলে আমরা ওই প্রেশারটা ফিল করি না। সো যখন একজন স্টুডেন্ট ব্যাচে ভর্তি হয়, ওর লাইভ ক্লাস থাকে, ওর পড়া দিতে হয়, পরীক্ষা দিয়েও মেরিট পজিশন দেখতে পারে, তারপর হচ্ছে কোনো জায়গায় প্রবলেম হলেও এটা আবার সলভ করে নিতে পারে। 4টা মাস ও একটা রুটিনের মধ্যে থাকে। তাহলে অফলাইন আর মানে অফলাইন না, মানে আমাদের হচ্ছে ফ্রি কোর্স আর পেইড কোর্সের মধ্যে পার্থক্যটা কি? সেটা হচ্ছে পেইড কোর্সে আমরা একেবারে হাতে ধরে ফুল সিলেবাস শেষ করে ওর দায়িত্ব নিয়ে ওকে দিয়ে যাচ্ছি, আর আমাদের ফ্রি কোর্সের মধ্যে ও সেম জিনিসটাই পাচ্ছে। সেই ক্ষেত্রে হয়তো বা ওই হাতে ধরে ওকে একবারে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায় দেওয়ার কাজটা কিছুটা কম হচ্ছে, ওইখানে রুটিন মাফিক থাকছে, হচ্ছে না, ওইখানে রুটিন মাফিক সব থাকছে। এইখানে আমরা সবসময় ওইরকম রুটিন মাফিক করতে পারছি না, কারণ আমাদের একটা টিমে প্রায় 15-20 জন কাজ করে। 15-20 জন যে কাজ করতেছে, এই 15-20 জনের একটা খরচ আছে, এই খরচটা তো আমাদেরকে বেয়ার করতে হয়। আমরা ঢাকায় যে অফিসটা নিয়ে স্টুডেন্টদেরকে আরও বেটার সার্ভিস দেওয়ার লক্ষ্যে কাজ করছি, সেই অফিসের একটা এক্সপেন্স আছে। প্রতি বছর আমরা স্টুডেন্টদের কল্যাণে যে যে উদ্যোগগুলো নিচ্ছি, বা এই যে আমরা সফলতার গল্প কালেক্ট করতে যাচ্ছি, অনেক সময় আমাদের এক একটা সফলতার গল্প কালেক্ট করতে যেয়ে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, এমন বললে অনেক। সো আমরা যেমন অনেক সময় এরকম হয় যে আমার ইমার্জেন্সি আজকে যেতে হবে, কালকে রাজশাহীর পরীক্ষা দিয়ে চট্টগ্রামের পরীক্ষা, তো রাজশাহী দিয়ে চট্টগ্রামের পরীক্ষা আমি ট্রাভেল করে যেতে পারবো না, তখন আমরা এয়ারে যাচ্ছি, ওইখানে খুব ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট আমাদের খরচ হচ্ছে। সো দিন শেষে আমরা তাদের থেকে যে টাকা পয়সাটা নিচ্ছি, ওই টাকা পয়সাটা অফলাইনের তুলনায় বা আমাদের আগের পড়াশোনার তুলনায় কিন্তু খুবই অল্প। 2-3 হাজার টাকা যে কেউ বেয়ার করতে পারে আজকের দিনে। বা কেউ যদি প্রিপেয়ার থাকে যে আমি আমার অ্যাডমিশনের জন্য কিছু টাকা পয়সা দরকার, আমি নিজেকে হচ্ছে গুছাই নেবে, একটা স্টুডেন্ট চাইলে ও বাচ্চা পড়ায়ও 2-3 হাজার টাকা ওর কাছে রাখতে পারে, এবং ওই টাকা দিয়ে ও একটা ব্যাচে পড়তে পারে বা একটা কোর্স কমপ্লিট করতে পারে। সো আমাদের টার্গেট থাকে এটাই, যে আমি তোমার থেকে টাকা নিচ্ছি এই কারণে না যে আমি বাড়ি গাড়ি বানাবো, ওই টাকা দিয়ে তোমাকে আর একটা ভালো জিনিস দেওয়া যায় কিনা। তোমাকে গত বছর আমি শুধুমাত্র এমসিকিউর একটা সাজেশন দিয়েছি, এইবার আমি রিটেনের কোনো কিছু অ্যাড করতে পারি কিনা, ওয়েবসাইট আনতে পারি কিনা, হ্যাঁ ওয়েবসাইটের মধ্যে আমি আরো 5টা ফিচার অ্যাড করতে পারি কিনা, আমি আমার সার্ভিসটারে আরো প্রম্পট করতে পারি কিনা, আরো দ্রুত তোমাকে আমি কোনো ফেসিলিটিস দিতে পারি কিনা, সেটার উদ্দেশ্যে কাজ করতেছি। এবং মূলত আল্লাহ তাআলা আমাদের সেই কাজকে কবুল করতেছেন বিধায় কিন্তু এত দূর আমরা আসতে পারছি, এবং আমরা বসে একটা গল্প করার মতো সুযোগ পেয়েছি। সো সেটাই আসলে আমাদের আজকের এই জায়গা পর্যন্ত আসার মূল উদ্দেশ্য। আমরা টাকা নিচ্ছি এই কারণেই যাতে করে ওদেরকে আর একটু বেটার কিছু দেওয়া যায়। আচ্ছা স্বাধীন ভাই, একদম শেষ প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই সিজন তো চলে গেল অ্যাডমিশনের, বেশ অনেকের রেজাল্টও দিয়ে দিল, এই কিছুদিন আগে গুচ্ছের রেজাল্টও দিল, আপনার প্রচুর স্টুডেন্ট এবার চান্সও পেয়েছে, অনেকে পায়নি, সেটাও আপনার দায়ভার আপনি স্বীকার করলেন। পরবর্তী বছরের জন্য আপনার মানে উদ্যোগ কীরকম বা প্ল্যানিং কীরকম? স্টুডিও আরও বড় হচ্ছে কিনা,
নতুন কি কি সার্ভিস আসতে পারে এই সংক্রান্ত একটা যদি আলোচনা করতেন। সেটা হচ্ছে আমাদের বর্তমানে আমাদের টিমে প্রায় আমি যেমনটা বললাম 15-20 জন কাজ করতেছে। তো আমরা চেষ্টা করতেছি যে প্রতিটা সাবজেক্টের আরও কিছু টিচার অ্যাড করা যায় কিনা, কারণ এক মাথা দিয়ে একটা আইডিয়া আসে। এবং আমরা যদি বলি যে যত মত তত পথ, আমরা আরও কিছু মতকে অ্যাড করতে পারলে, আরও কিছু চিন্তাভাবনাকে অ্যাড করতে পারলে আরও কিছু আইডিয়া জেনারেট হবে। আর আমরা প্রতি বছর যে জিনিসটার প্রতি ফোকাস দিই, যারা টপ করতেছে আমরা তাদেরকে আমাদের টিমে এনগেজ করার চেষ্টা করি, তাদের থেকে আইডিয়া নিই যে আমরা তো পড়ালাম, তার বাইরেও তো তোমার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে বা স্বকীয়তা আছে, তুমি আসলে কিভাবে চিন্তা করেছিলে অ্যাডমিশনে, তুমি কেন ভাবলা যে এইভাবে রিটেন লিখলে হচ্ছে টপ নাম্বার পাওয়া যাবে, মানে তোমাকে এটা এই আইডিয়াটা কে দিল যে এইভাবে লিখলে ঢাবির টিচার আমাকে নাম্বার দিবে। প্রত্যেকই তো স্বতন্ত্র একটা ওই আইডিয়াগুলো আমরা আসলে নোট করছি, করে আমাদের ব্যাচের স্টুডেন্টদের যারা ব্যাচে ভর্তি হচ্ছে বা পেজে ফ্রিতে কোর্স করছে বা ক্লাস করছে, আমরা ইউটিউবে ফেসবুকে ফ্রিতে এই কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করছি বা আমাদের ব্যাচে এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি যে এই ভাইয়া ফার্স্ট হয়েছে সেইভাবে লিখেছিল, এই ভাইয়া সেকেন্ড হয়েছে সেইভাবে লিখেছিল, এই আপু থার্ড হয়েছে তার আইডিয়াটা এমন ছিল। এটা স্টুডেন্টদের অনেক বুস্ট করে এবং এই জিনিসটাতে ফোকাস দিচ্ছি। আর যেমনটা বললাম আমাদের এই বছর টার্গেট যে প্রতিটা টপিকের উপর অসংখ্য পরীক্ষা। যেমন আমি একটা ক্লাস নিলাম নাউনের উপর, সেই নাউনের উপর আমরা চেষ্টা করছি 3 থেকে 4টা পরীক্ষা নিতে। তাহলে 3 থেকে 4টা পরীক্ষা যদি শুধু নাউনের উপরে আমি 50টা এমসিকিউ করে নেই, তাহলে ওর কিন্তু 200 এমসিকিউ পরীক্ষা দেওয়া হয়ে যাচ্ছে। আর ক্ষেত্র বিশেষে আমরা অনেক বইয়ের মধ্যে 200 এমসিকিউ প্র্যাকটিসই দেখি না, যে প্র্যাকটিস দেওয়া আছে। তার মানে এক ক্ষেত্রে একটা বইয়ে যে পরিমাণ এমসিকিউ দেয়া থাকে আমরা তাকে সবই শেষ করে দিচ্ছি বিগত বছরে আসা, এবং পরীক্ষা দিয়ে তার যখন ভুল থাকছে সেটাকে আমরা চেষ্টা করছি কোনো একটা ক্লাসের মাধ্যমে কিংবা ওই পরীক্ষার নিচেই প্রশ্নের নিচে কোনো একটা এক্সপ্লেনেশন দিয়ে ওইটা তাকে রিকভার করে দিতে, যাতে করে সে এই জিনিসটা কারেক্ট করে নিতে পারে। আর এর বাইরে হচ্ছে আমরা চেষ্টা করছি আরও বেশি স্টুডেন্টদের সান্নিধ্যে যেতে। আমরা বিভিন্ন কলেজে যাওয়ার পরিকল্পনা করতেছি খুব শীঘ্রই, যাতে করে আমরা স্টুডেন্টদের কাছাকাছি যে তাদের সাথে কথা বলতে পারি যে তুমি কিভাবে পড়ছো বা তোমার সমস্যাটা আসলে কি। কারণ মোবাইলে দেখা, ভিডিও দেখা বা অনলাইনে দেখা একটা, সরাসরি যখন আমরা একটা স্টুডেন্টের সাথে কমিউনিকেট করি ওর ওই আত্মবিশ্বাসটা চলে আসে যে স্বাধীন ভাই আমার সাথে দেখা করতে আসছে, নাসির ভাই আমার সাথে দেখা করতে আসছে, তাহলে ভাইয়ের থেকে আমি আইডিয়াটা সামনাসামনি নিই। যে ছেলেটা আমাকে অনলাইনে পছন্দ করে সে যখন সরাসরি দেখবে তার একটা আত্মবিশ্বাস বাড়ে, তাহলে ভাইয়াকে পেয়েছি, এই জিনিসটা করা যায় কিনা। তো এটাও আমাদের একটা টার্গেট, আমরা যেন আরও ডোর টু ডোর যেতে পারি, আমরা যেন আরও স্টুডেন্টের বাসায় গিয়ে তার গল্পটা কালেক্ট করে নিয়ে আসতে পারি, স্টুডেন্টকে বুঝাতে পারি। আমি রিসেন্টলি কিশোরগঞ্জ, ময়মনসিং, তারপর হচ্ছে রংপুর গিয়েছিলাম। এই 3টা জায়গা আমি রিসেন্টলি ভিজিট করেছি 2 মাসের মধ্যে। ওইখানে গিয়ে আমরা প্রায় প্রতিটা সেমিনারে 400-500 করে স্টুডেন্টের সাথে কথা বলে এসেছি। তো তাদেরকে তাদের আইডিয়াটা নেওয়ার চেষ্টা করছি, তাদেরকে ডিরেক্ট কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। সামনে আমাদের মাত্র একটা সেশন শেষ করলাম, আমাদের নতুন টিম মিটিং হবে, সেই জায়গায় আসলে আমরা কী কী ফিচার দিতে পারি সেগুলো নিয়ে পরিকল্পনা চলছে। ইনশাআল্লাহ এই বছর বাকি যে ফিচারগুলো আছে এটা স্টুডেন্টদের জন্য একটা চমক হিসাবে থাকবে, সেটা আমরা পরবর্তীতে নেক্সট যে মিটিংটা আছে সেই মিটিংটা যদি সাকসেসফুলি করতে পারি আর যদি সুযোগ থাকে, তাহলে পরবর্তীতে এই কোর্সে বা এই বছর আমরা কি করতেছি বা অনলাইন এডুকেশন নিয়ে আগামী 2-3 বছর আমরা কী রকম গেম প্ল্যান করতেছি বা আমাদের সাইকোলজি বা আইডিয়াটাই কীরকম হতে পারে, সব কিছু নিয়ে ইনশাল্লাহ আরেকদিন যদি সুযোগ থাকে আমরা গল্প করব। ঠিক আছে স্বাধীন ভাই, আপনার সাথে অনেকক্ষণ গল্প করলাম। আপনার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট বা আমাদের সাথে যারা যুক্ত আছেন ফেসবুক এবং ইউটিউবে, সবাই আশা করি তাদের উত্তরগুলো পেয়ে গেছেন যারা এতদিন ধরে শুনতে চাচ্ছিলেন। অনেকে অনেক অজানা কথাও জানতে পেরেছেন, অনেকে অনেক ধরনের প্রশ্ন আপনাকে করে থাকেন, সেগুলোর উত্তরও তারা পেয়েছেন। সো সব মিলিয়ে একটা ভালো আড্ডা আপনার সাথে গেল, কিন্তু তারপরেও কথার তো আসলে কোনো শেষ নেই। আপনাদের আরও অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো গেস্টের সাথে, তার জীবনের গল্প নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে, তার পথ চলা নিয়ে। আজকের মতো আমাদের এই পডকাস্টটা, এই আড্ডাটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য পডকাস্ট।